নমস্কার, আপনারা দেখছেন সান্ধন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে এই মুহূর্তে প্রাইম নিউজে। সাধারণত ৯ জুন বর্ষার আগমনের নির্ধারিত সময়সীমা থাকলেও বর্ষা এখনও রাজ্যে এসে পৌঁছায়নি। তবে এই বর্ষার আগমনের আগাম প্রস্তুতি হিসেবে মঙ্গলবার মহাকরণে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্ষাকাল এবং তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে এদিনকার এই বৈঠকের আয়োজন। প্রশাসনিক স্তরের সমস্ত পদাধিকারী উপস্থিত ছিলেন এই বৈঠকে। লোকসভা নির্বাচন শেষ হতেই নিজের দপ্তরগুলো নিয়ে আবারও সুর চড়ালেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি তীব্র অসন্তুষ্ট ব্যক্ত করে বলেন, তাঁকে দায়িত্ব সামলাতে যে দপ্তরগুলো দেওয়া হয়েছে সেগুলো হলো প্রিন্টিং এবং স্টেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও বন দপ্তর। বন দপ্তর ঠিক আছে, এছাড়া যে দপ্তরগুলো তাকে দেওয়া হয়েছে তার জন্য তিনি সন্তুষ্ট নয়। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে খোলাখুলিভাবে বলা হয়েছে, 22 বছর পিছিয়ে পড়া মানুষের জন্য রাজনীতি জীবনে আছি। কখনো জল খেলাম, কখনো ঘোলা জল খেলাম, আবার কখনো ঠান্ডা জল খেয়ে রাজনীতি করলাম। তাই আমাকে কিছু ভালো দপ্তর দিন, যাতে ওই পিছিয়ে পড়া মানুষদের জন্য এখন কাজ করতে পারি। কিন্তু গুরুত্বপূর্ণ কোনো দপ্তর দেওয়া হয়নি। দেশে নতুন করে আবার প্রতিষ্ঠিত হয়েছে এনডিএ সরকার। শপথ গ্রহণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ। তাঁকে যখন দিল্লিতে শুভেচ্ছা জানাতে যাব, তখন আবার এই বিষয়টি তাঁর কাছে তুলে ধরব। কারণ 22 বছর রাজনীতি করে প্রিন্টিং এবং স্টেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তর পুরোপুরিভাবে তাঁর জন্য গুরুত্বহীন বলে তিনি দাবি করেন। আরও বলেন, কেউ কেউ 5 বছর রাজনীতি করে বর্তমানে গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রিত্ব পেয়ে দায়িত্ব সামলাচ্ছেন। সুতরাং এই দপ্তরগুলো তার জন্য কোনোভাবেই সন্তুষ্ট হওয়ার মতো নয় বলে জানান মন্ত্রী এবং প্রশ্ন তোলেন, এত বছর রাজনীতি করে কি পেয়েছেন তিনি। আরও বলেন, এডিসিতে বিভিন্ন দায়িত্ব পালন করে এবং বিরোধী দলনেতা হিসেবে তিনি রাজনীতিতে প্রশিক্ষণ নিয়েছেন। তাই মুখ্যমন্ত্রী, আপনি কৃপা করে কোনো গুরুত্বপূর্ণ দপ্তর দিন, আমি ভালো করেই চালাবো। এই কথাই বললেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। আবারও বলছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করে এটাও বলেছি। few days back also I met him. আমি বললাম যে এই রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের জন্য 22 বছর রাজনীতির জীবনে আছি। কখনো জল খেলাম, কখনো গোলা জল খেলাম, কখনো আবার ঠান্ডা জলও খেয়ে রাজনীতি করলাম। দপ্তরটাকে কিছু ভালো দপ্তর দিন, যাতে করে ওই মানুষদের জন্য, গ্রামের মানুষের জন্য যেন আমি কিছু করি। বললাম এটা there is nothing to hide, একদম খোলাখুলি। এবং যখন যাব দিল্লিতে, নতুন মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছে, বিশেষভাবে দেশের হোম মিনিস্টার, ওনাকে যখন গ্রিট করতে যাব দিল্লিতে গেলে আমি সে কথা আবার বলবো। ইন দিস ডিপার্টমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইদাউট ট্রেডার, তারপর প্রিন্টিং, কি প্রিন্ট হচ্ছে এটা দেখতে হবে। ফরেস্ট ইজ ওকে, কিন্তু এই সমস্ত দপ্তর দিয়ে 22 বছর যেটা কাটিয়ে দিলাম, যারা 5 বছর করেও তো অনেকে অনেক ধরনের পেয়েছে, 22 বছর করে যদি আমি কাজ করতে না পারি, এটা কি হবে? তাহলে এই রাজনীতির কি মানে আছে? এটা কেউর বিপক্ষে, আই এম নট এগেইনস্ট দি গভর্নমেন্ট। গভর্নমেন্টের পক্ষেই বলছি, গভর্নমেন্টের পক্ষেই কাজ করবো, কিন্তু দপ্তর না পেলে আমি কি করে করবো? কেন? I have to perform. I have to be entrusted with good department. আমি এমএলএ ছিলাম, এডিসিতে কাজ করেছি, বিরোধী দলনেতা ছিলাম। আই হ্যাভ, বলতে গেলে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে প্রতিটি জায়গায় আমার প্রশিক্ষণ আমি পেয়েছি। এজ এ বিরোধী এমএলএ আমি প্রশিক্ষণ পেয়েছি। শ্রী রতনলাল নাথ বোধহয় আমাদের বিরোধী দলনেতা ছিলেন 5 বছর। এডিসির অনেকেরই এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স আছে। অনেক মন্ত্রীদেরই বিরোধী দলনেতা হওয়ার এক্সপিরিয়েন্স, এটাও আমি 1 বছর পালন করেছি। নাও আই এম এ মিনিস্টার। সো ইফ ইউ ফিল এক্সপিরিয়েন্স ওয়াইজ যে প্রতিটি সেক্টরে উঠে আসা, আই এম ওয়ান অফ দেম। আমাকে যদি দপ্তরটা দেওয়া হয়, আমি এটাকে ভালোভাবেই চালাবো। তো আই অনলি রিকোয়েস্টেড অনারেবল সিএম যে কৃপা করে ভালো কিছু দপ্তর আমি দিন, ভালোভাবে চালাবো। বাচ্চাদের সঙ্গে খেলার সময় 16 বছরের এক কিশোরকে বেধড়ক পেটালো 2 উচ্ছৃঙ্খল অভিভাবক।
16 বছরের এই কিশোরের নাম রুদ্র আচার্যি। ঘটনা বিশালগড় মহকুমার রতননগর আচার্যপাড়া এলাকায়। গুরুতর আহত এই কিশোরের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলো বিশালগড় থানায়। বিশালগড় মহকুমার অন্তর্গত রতননগর আচার্যপাড়া এলাকায় একটি খেলার মাঠে মঙ্গলবার বিকেলে কয়েকজন কিশোর একসাথে খেলা করছিল। আচমকাই রাজীব আচার্যি এবং রাজেশ আচার্যি নামের ক্ষমতাসীন দলের নেতা হিসেবে পরিচিত দুই উচ্ছৃঙ্খল অভিভাবক এসে বেধড়ক মারধর করে রুদ্র আচার্যি নামে এক 16 বছরের কিশোরকে। গুরুতর আহত অবস্থায় এই কিশোরকে তারা মাঠে ফেলে দিয়ে চলে যায়। খেলার মাঠ থেকে সথের তোরা তাকে এনে বাড়িতে পৌঁছায়। এই ঘটনায় প্রতিবাদ করতে গেলে রুদ্র আচার্যের মা রূপা আচার্যকে মেরে ফেলার হুমকি দেন রাজীব আচার্যি এবং রাজেশ আচার্যি নামের এই দুই উচ্ছৃঙ্খল নেতা। শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় বাধ্য হয়ে তিনি রাজেশ আচার্যি, রাজীব আচার্যি এবং শেফালি আচার্যির নামে 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিশালগড় থানায়। গুরুতর আহত কিশোর রুদ্র আচার্যের মা রূপা আচার্যি দাবি করেছেন এই ঘটনার মূল কাণ্ডারি হচ্ছে শেফালি আচার্যি। রাজেশ আচার্যি আইসে হেরে হে বাইতে ভক্ত হে বুঝে আমি মারিতে খেললে তারপরে বাড়ি যাবো এই কথা কোনো সঙ্গে সঙ্গে জিংলা লইয়া আমার ছেলের প্রচণ্ড মার দূর করছে। সে মাটির পত্রে গই রইতেছে, তারপরে সেটা মা যারা যারা দেখছে তারা তারা বাঁচাইয়া আমার বাইক নিয়ে সেটা দিছে। তারপরে আমি কি কারণে মারধর করছে জানেন? ও বাচ্চাটা লোক খেলো নি। কয়জন মিলে মারধর করছে? 2 জনে মারছে, একজনে মানে লাগাই দিচ্ছে। নাম কি তাদের? টাইনের যে করছে তার নাম হচ্ছে শেফালি আচার্যি, আর যে মারছে এর নাম হচ্ছে রাজেশ আচার্যি আর রাজীব আচার্যি। এবারে বিশালগড় থানার পুলিশ সঠিক তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। তবে 16 বছরের এই কিশোরকে বেধড়ক মারধরের কারণে অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সান্ধন টিভি। গত 5 জন বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন শেফালি দাস নামের 60 বছর বয়সের এক মহিলা। এরপর থেকে এই মহিলার স্বামী সুনীল দাস তাকে বহু খোঁজাখুঁজি করলেও কোথাও খুঁজে পায়নি। তাদের বাড়ি মেলাঘর থানার অন্তর্গত পশ্চিম নলছড়ে। মঙ্গলবার স্বামী সুনীল দাস আচমকাই তাঁর হারিয়ে যাওয়া স্ত্রী শেফালি দাসের ছবি নিয়ে হাজির হয় বিশ্রামগঞ্জ থানায়। স্বামী আজও জানতে পারছেন না তার স্ত্রী শেফালি দাস বেঁচে আছেন কিনা। তিনি শুনতে পেয়েছেন তার স্ত্রী নাকি জিবি হাসপাতালে মর্গে, তাই বিশ্রামগঞ্জ থানা থেকে তিনি জিবি হাসপাতালে মর্গে আসার প্রস্তুতি শুরু করেন। 5 তারিখ ডিসেম্বরের 5 তারিখ বাড়ি থেকে আমি খোঁজাখুঁজি বসে পাইছি না। তারপরে এই 6 তারিখ ঘটনা হয়েছে, শুনে আমরা আসি। তারা কিটা হয়েছে 6 তারিখ? 6 তারিখ শুনে আমরা আসি। আচ্ছা, আজকে আসে না। নাম সুনীল দাস, তার নাম হচ্ছে শেফালি দাস। এখন কি মানে মারা গেছে জানি? মারা গেছেন না, এর সঠিক আমরা বুঝতে পারছি না। আজকানি খবর পাই আইছেন বিশ্রামগঞ্জ থানা, তারা কি কইছে? কই আছে মহিলা? কই আমরা করতে হবে না, আমরা এই শুনছি থানার সামনে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কথা শুনে আমরা বাড়িতে আসি। কেন্দ্রের তৃতীয়বার মোদী সরকারের গঠনকে স্বাগত জানিয়ে কুর্তি, কদমতলার বাগবাসা এবং যুবরাজনগরের প্রত্যেকটি বুথে মঙ্গলবার বিজয় মিছিল সম্পন্ন হয়। বুথ ভিত্তিক এই বিজয় মিছিল পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তথা উত্তর জেলার প্রভারী তাপস মজুমদার। এই বিজয় মিছিল পর্যবেক্ষণের পর ধর্মনগর মহকুমার উত্তর জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন তাপস মজুমদার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা সহসভাপতি জহর চক্রবর্তী, বলিষ্ঠ নেতা অমিয়াংশু শর্মা সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব। প্রতিটি বুথে যেভাবে বিজয় মিছিল সংগঠিত করা হয় তাতে তিনি উদ্ভাসিত। 9 জুন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুধুমাত্র তাই নয়, এনডিএ যে 5 বছরের জন্য শপথ নিয়েছেন তাকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির সহসভাপতি। 10 বছরে এনডিএ সরকারে থাকাকালীন ভারতবর্ষের অর্থনৈতিক, সামরিক, স্বাস্থ্য, গরিবীকরণ প্রভৃতি ক্ষেত্রে মানুষের প্রভূত উন্নতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আগামী 5 বছরে মোদির বিকশিত ভারতের যে স্বপ্ন তা সার্থক হবে বলে তিনি উল্লেখ করেন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে উত্তর ত্রিপুরা জেলাতে প্রত্যেকটা বুথে এবং পঞ্চায়েতে আজ বিজয় উৎসব পালন করা হয়েছে। আমি সেই বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য এসেছিলাম এবং 3টি মণ্ডলে আজকে আমি অংশগ্রহণ করেছি বিজয় উৎসবে।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে বিজয় উৎসব পালন করেছেন। আপনারা অবগত আছেন 9 তারিখ আমাদের সকলের প্রিয় শ্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। বিকশিত ভারতের যে সংকল্প তিনি গ্রহণ করেছিলেন, 10 বছর শাসনকাল পূর্ণ করেছেন। তৃতীয়বারের জন্য তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার গত 10 বছরে স্বাধীনোত্তর ভারতে সব থেকে বেশি এবং সর্বস্পর্শী কাজ করেছেন। এটা বলার অপেক্ষা রাখে না। এটা গবাদি পশু কিনে নিয়ে বাড়িতে রেখেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না মানিক মিয়ার। তার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে গেল চোরেরা। মানিক মিয়ার বাড়ি জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজে। দীর্ঘ খোঁজাখুঁজির পর গরু না পেয়ে শেষ পর্যন্ত মানিক মিয়া দ্বারস্থ হলো বিশ্রামগঞ্জ থানার। গরু কিনছিলাম 1000 টাকা, বিদেশ বেচাম গরিব মানুষ, ভেড়া ভাড়া করে কিনছিলাম গরু আমার বাড়ি থেকে শুরু হয়ে গেছে। এরপরে অনেক বিচারলাম, বিচার থানা জামাই না, গরুটা অনেক পাইছি না। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি চিকনছড়া, কোন ব্লক? জম্পুইজলা। নাম কি আপনার? মানিক মিয়া। পাইছেন না গরুটা? না, না না পাই। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।